নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলার রাজনীতি ইউটিউব চ্যানেলে। আজ আমরা আবারও পেয়ে গেছি আমাদের এই টিমের একজন মেম্বার অরিত্র চক্রবর্তীকে। অরিত্রদা, আপনি বলুন আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করতে চলেছি? দেখো, এই মুহূর্তে দুদিন আগে ঘটে যাওয়া একটা প্রেস কনফারেন্সকে নিয়ে রাজ্য রাজনীতির উত্তাপ। সেখানে দেখা গেছে যে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভালো তৃণমূলে যোগদানের কথা বলেছে, এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তৃণমূলের যে এই হার, তার পুরোপুরি দায়ভারটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তিনি চাপিয়ে দিয়েছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো এটাই, যে অনুব্রত মণ্ডল কেন অভিষেক ব্যানার্জিকে দোষারোপ করলেন সেই নিয়ে। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। অরিত্রদা, আপনি বলুন অভিষেককে কেন অনুব্রত মণ্ডল দোষারোপ করছেন? এর বিষয়ে কি কারণ থাকতে পারে? দেখো, অনুব্রত মণ্ডল কেন অভিষেককে দোষারোপ করছে তার আগে অনুব্রত মণ্ডলের যে হিস্ট্রি সেইটা একবার একটু দর্শকদের সামনে তুলে ধরি। দর্শকরা অবশ্যই জানেন, সেটা নতুন কিছু নয়, বাট একবার আমাদের স্মৃতি তো খুব ছোট্ট পরিসরে কাজ করে। সেই জন্য আজকে অনুব্রত মণ্ডল একজন মাগুর মাছ ব্যবসায়ী থেকে বীরভূমের জেলা সভাপতি হয়েছে। দোর্দণ্ড প্রতাপ নেতা। বিভিন্ন সময়ে ইলেকশনের সময় তার বিভিন্ন গরম গরম বক্তব্য রাজনীতিকে উত্তপ্ত করেছে, যেরকম চরাম চরাম ঢাক বাজবে, নকুলদানা গুড় বাতাসা, এইরকম অনেক কথাই তাকে বলতে শোনা গেছে। এবং মমতা ব্যানার্জি, তিনি একজন একনিষ্ঠ সৈনিক বলতে পারো, এবং তিনি কিন্তু পুরো বীরভূমে এই পর্যন্ত প্রায় প্রত্যেকটা সিটই মমতা ব্যানার্জিকে দিয়ে গেছে। সুতরাং বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের যে পুরো আধিপত্য ছিল, তার সেটা অনস্বীকার্য করা সম্ভব নয়। এখন ইস্যুটা কখন শুরু হলো? এই যে বীরভূমের থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি লাস্ট 2-3 বছরে গরু চুরি, বালি চুরি, পাথর চুরি বিভিন্ন ঘটনা সামনে আসছে, তখন অনুব্রত মণ্ডল কিন্তু ওয়ান অফ দ্য অ্যাকিউজ ছিল, এবং তাকে কি করা হলো? তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়, তাকে গ্রেপ্তার করে, এবং সে জেল কেটে আসে। এবং শুধু অনুব্রত মণ্ডল নয়, অনুব্রত মণ্ডল এবং তার কন্যাকেও জেল খাটতে হয়। এবার এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে, তার তো একটা দোষারোপের জায়গা চাই। এবং তুমি যদি লক্ষ্য করো ব্যাপারটা, তৃণমূলে শুধু অনুব্রত মণ্ডল নয়, যেই রিজাইন করছে বা যেই ধরো মমতার হাত ছেড়ে আজকে ঋতব্রত তৃণমূলে যোগ দিচ্ছে, তারা প্রত্যেকেই কিন্তু অভিষেক ব্যানার্জির উপর দোষারোপ করছে। একদম। মানে মমতা ব্যানার্জির রাজনীতিটা যদি তুমি লক্ষ্য করো, বিভিন্ন সময় আমরা দেখেছি কোনো ফেলিওরের মমতা ব্যানার্জি নিজে সেই ফেলিওরের রোলটা নেয় না। মানে ফেলিওর কখনো কিছু হলে তিনি সবসময় কাউকে না কাউকে দোষারোপ করেন। কখনো রাজীব কুমার, কখনো মনোজ পান্ত, কখনো পুলিশ প্রশাসন, কখনো অন্য কাউকে। তিনি সবসময় একটা অন্য কাউকে দোষারোপ করতে পছন্দ করেন, এবং এটা আমার মনে হচ্ছে একটা নতুন রাজনীতি, যেটা মমতা ব্যানার্জিরই রচনা করা, যে এখন সমস্ত দোষারোপের কেন্দ্রবিন্দু অভিষেককে করে বাকি দলটাকে এক জায়গায় কনসলিডেট করা। তো এখান থেকেই আমার মনে হয় তিনি নতুন একটা রাজনৈতিক প্ল্যানিং করছেন, বা আগামী দিনের রাজনীতিকে তৃণমূল কংগ্রেস কিভাবে নিয়ে যাবে। আচ্ছা, এটা কি শুধুমাত্র মানে দলের স্ট্র্যাটেজি নতুন কিছু করার জন্য? তাছাড়া আর কি, নতুন কিছু করার জন্য ছাড়া আর কিছু তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। দেখো, আজকে অনুব্রত মণ্ডল যে ভার্সনটা আমরা শুনলাম, যে আমি যখন জেলে গিয়েছিলাম তখন তার আগে আমি 3.5 কোটি টাকা বীরভূম থেকে কোষাগারে, রাজ্য সরকারের কোষাগারে দিতাম 3.5 কোটি টাকা করে পাথরের জন্য। আজকে আমি যখন জেলে চলে গেলাম, তারপরে সেই অ্যামাউন্টটা কমে দাঁড়ালো 40 লাখ। তাহলে এই গ্যাপটা কোথায় যেত? এই যে টাকাটা জমা পড়তো না, কোথায় যেত? আচ্ছা, যখন ওখানে বিভিন্ন টোল প্লাজা আমরা শুনেছি, বিভিন্ন টোল প্লাজা গড়ে উঠেছিল, বিভিন্ন পর্যটকদের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা নেওয়া হতো, বা এই যে বালি গরু পাচার হতো, এর টাকাগুলো কোথায় যেত? আজকে অনুব্রত মণ্ডল যখন জেল কেটেছেন, তার আগে তার যে পার্সোনাল দেহরক্ষী ছিল,
তাকেও তো অ্যাকিউজ, সেও তো অ্যাকিউজ, তার তো 800 কোটি টাকার প্রপার্টি পাওয়া গেছে, তাহলে এই প্রপার্টিটা কোথায় হলো? অনুব্রত মণ্ডল কেন আজকে এই উত্তরটা দিচ্ছে না? আজকে সবাই হয়তো অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলছে, খাওয়ার সময় তো সবাই মিলেমিশে খেয়েছে, সেখানে হয়তো 25 ভাগ নিজে খেত, বাকিটা 75 ভাগ আরেক জায়গায় পাঠাতো, সেটা যেরকম শক্তি, তো সেই 25 ভাগের হিসেবটা কি এরা দিচ্ছে? সেটা নিয়ে তো কথা বলছে না। সেই জন্যই আমি বলছি যে এরা সবাই এখন অভিষেকের উপর দোষটা দিয়ে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা করে ওই জিতব্রত তৃণমূলে যাচ্ছে, এবং আপাত দৃষ্টিতে হয়তো জনগণ মনে করছে যে এইটা হয়তো বিজেপিরই একটা প্ল্যান, তারা হয়তো আবার বিজেপিতে চলে আসবে। আমি বলছি না, কিছু কিছু লোকজন তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে যারা মমতা ব্যানার্জির সময় থেকে রাজনীতিটা করে, যারা বামপন্থার বিরুদ্ধে রাজনীতি করেছেন বা যারা মার খেয়ে রাজনীতি করেছেন, তারা সহজে বিজেপিতে যাবে না। তারা কংগ্রেসে যেতে পারে, তারা সিপিএম এ যেতে পারে, তারা নতুন যে দল গঠন হয়েছে এনসিপিআই সেখানে যেতে পারে, কিন্তু তারা সবাই যে বিজেপিতে চলে আসবে এরকম নয়। বিজেপিতে এই মুহূর্তে হিসাবে কিছু ধান্দাবাজ লোকজন, যারা মনে করছে তারা এতদিন ধরে যে টাকার সাম্রাজ্য গড়ে তুলেছে, হয় সেই সাম্রাজ্যটাকে বাঁচিয়ে রাখতে হবে, বা আরও সেই সাম্রাজ্যটাকে বাড়ানোর জন্য, আরও টাকা লুটের জন্য বিজেপিতে যাবে। এখন বিজেপি সরকার এবং বিজেপি দল সেটাকে কিরকমভাবে কি করবে সেটা অবশ্যই তাদের নিজস্ব ব্যাপার। এই ব্যাপারে এই মুহূর্তে আমি মতামত দিতে পারবো না, কারণ আমার মনে হয়েছে এটাই হতে চলেছে। আচ্ছা, এই ঘটনার ক্ষেত্রে বিরোধী দলরা এই যে ঘটনাটাকে কেমন দেখছে, কি নজরে দেখছে? বিরোধী দল বলতে তুমি এখানে কাকে বোঝাতে চাইছো? বিরোধী দল বলতে তো তৃণমূল কংগ্রেসই এখন বিরোধী দল, তার সাথে রয়েছে সিপিএম আর কংগ্রেস। কংগ্রেসের পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব নেই। আর সিপিএম জবে থেকে তারা এই রাজ্যে ক্ষমতা হারিয়েছে, তারপর থেকে তারা সবসময় তৃণমূলের বি টিম হিসেবে কাজ করেছে। ইভেন তৃণমূলের ক্ষমতা আসার জন্য ওরা অনেক সময় বলে যে বিজেপির ব্যাকআপ ছিল। শুধু বিজেপির ব্যাকআপ কেন থাকবে? সেই সময় সিপিএম দলের নিজস্ব লোকজনই তাদের তৃণমূলকে ব্যাকআপ দিয়েছে। আজকে এসইউসিআই তাদের সাথে ছিল, আজকে ফরওয়ার্ড ব্লক কিছুটা অংশ তাদের ছিল, লিবারেশন যেটা সিপিআইএম লিবারেশন সেটা তাদের তৃণমূলের সাথে ছিল। সেই সময় মাওবাদীরা তৃণমূলের সাথে ছিল, মমতা ব্যানার্জির হাত শক্ত করেছে। এইসব কথাবার্তা এখন বলে তো লাভ নেই। বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করবে, ওরা আবার লাফালাফি করবে তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি। কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে সিপিএম বা কংগ্রেস যতই বলুক, তাদের এই যে ইন্ডি জোট, এইখানে কুস্তি আর দিল্লিতে দোস্তি, এটা ভোটের আগে থেকেই মানুষ বুঝে গেছে। সুতরাং তাদের এখন যে যা কমেন্টই তারা করুক, তার কোনো মূল্য জনগণের কাছে এই মুহূর্তে আছে বলে আমার মনে হয়। আগামী দিনে কি আরো এই বার্তা বাড়তে পারে বলে আপনার মনে হয়? না, আগামী দিনে দেখো, মোটামুটি তৃণমূলের গঠনের সময় থেকে যারা ছিল তাদের মধ্যে খুব কমজনই এখনো বেঁচে রয়েছে, মানে বেঁচে রয়েছে ইন দ্য সেন্স যে তারা এখনো দলবদল করেনি বলতে চাইছি। তো সেক্ষেত্রে দেখো, এখনো হয়তো পার্থ চট্টোপাধ্যায় হয়তো আর একটু মুখ খুলবে এবার আস্তে আস্তে। তারপর বাকি রইল কজন, ফিরহাদ হাকিম সেরকমও এখনো খুব একটা কিছু বলেনি প্রকাশ্যে। শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও এখনো খুব একটা কিছু বলেননি প্রকাশ্যে। তো এছাড়া মোটামুটি যারা বেরোনোর মোটামুটি বেরিয়ে গেছে। ওদিকে কল্যাণ ব্যানার্জিও অভিষেকের ওপর, ক্যামাক স্ট্রিটের রাজনীতির ওপর কথা অলরেডি বলছে। মহুয়া মৈত্র হয়তো বাকি রয়েছে। তো সুতরাং যারা বাকি রয়েছে তাদের কোন দিকে এখন তারা যেতে চাইছে সেটা নিয়ে আগামী দিনে আমরা দেখতে থাকবো, এবং সেরকম কোনো ঘটনা ঘটলে আমরা দর্শকদের সামনে নিয়ে আসবো। বাট এখন এই ব্যাপারটা এরকম চলবে, মানে যে যা বলার সমস্ত দোষারোপটা অভিষেক ব্যানার্জির ওপরেই আসবে, এবং এভাবে দলটাকে কনসলিডেট করা হবে একটা জায়গায়। সেটা ঋতব্রতর ছাতার তলায় হোক, বা সেটা কুণাল ঘোষের ছাতার তলায় হোক, বা XYZ কারোর ছাতার তলায় হোক, সেটা তারা ঠিক করবে। কিন্তু আমাদের মনে হয়েছে যে এটাই তৃণমূলের গেম প্ল্যান, এবং দর্শকরা বা বন্ধুরা অনেকেই হয়তো মনে করছে এর পেছনে বিজেপি আছে। বিজেপি থাকতে পারে, কিন্তু কতটা বিজেপির এর ভেতরে স্বার্থ আছে সেটা কিন্তু আমাদের মনে হচ্ছে না। আমাদের মনে হচ্ছে এটা তৃণমূলেরই একটা গেম প্ল্যান। অবশ্যই আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা নিজেদের মত আপনাদের সামনে তুলে ধরলাম। এটা তৃণমূলের নতুন কোনো স্ট্র্যাটেজি নাকি বিজেপি দলের নতুন কোনো প্রভাবের এটার ফলাফল দেখা দিয়েছে, এখনো এই বিষয়ে সরাসরি কিন্তু আমরা কোনো রকমেরই রেজাল্ট রাজনৈতিক মহল থেকে পাইনি। তাই আমরা আমাদের মতামত আপনাদের দিলাম।
আপনাদের এই ভিডিওটা দেখে বা আপনাদের যা মনে হচ্ছে সেই সব জিনিসগুলো থেকে আপনাদের যেটা মতামত আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আরও এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করে দিন এবং শেয়ার করে দিন।